ডিবি হারুনের আসলে কি অবস্থা? দর্শক, এই মুহূর্তে বেশ কিছু বিশ্বস্ত সূত্র বলছে সেনাবাহিনীর হাতে আটক হয়ে আছে ডিবি হারুন। নিরাপত্তার খাতিরে এই মুহূর্তে তাকে জনসম্মুখে আনা হচ্ছে না। কারণ কি, যে তার যে ভূমিকা ছিল বিশেষ করে বাংলাদেশ পুলিশের মধ্যে, হাতে গোনা আমরা যদি দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিছু বেসিক কথা বলেছে এবং সবচেয়ে বেসিক হলেও এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সেটা একটা কথা বারবার বলতো জনগণ বা বিএনপি বা বাকিরা, যে পালাবার রাস্তা খুঁজে পাবে না। তো সেই পালাবার রাস্তা কিন্তু আজকে আসলে অনেকে খুঁজে পাচ্ছেন না। অনেকে অলরেডি পালাই গেছেন পরিস্থিতি কারফিউ দিয়া। পাশাপাশি আসসালামু আলাইকুম, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পলক এবং ডিবি হারুন কিন্তু দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এয়ারপোর্টে। সেই সাথে সাথে কিন্তু ডিবি হারুনকে রিমান্ডে দেওয়া হয়েছে এবং পলক সাহেব কিন্তু মাপও চেয়েছে কিন্তু রেহাই হয়নি। পলক সাহেবকে কিন্তু বর্তমানে জেল হেফাজতে রাখা হয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন মানুষগুলো। সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক, চলুন এই ভিডিও থেকে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। চিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আমরা আজকে বেশ কিছু স্পষ্টগত তথ্য দিতে যাচ্ছি। তবে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সারা বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘুদের পরিবারকে অথবা তাদের কোনো প্রতিষ্ঠানকে আপনারা বা তাদের মন্দির প্যাগোডা কোথাও হাত দিবেন না। গতকালকে থেকে অনেক গুজব ভিডিও আসছে, আবার প্রকৃত ঘটনাও কিন্তু আসছে। অনেক জায়গায় ব্যাপক লুটপাট হয়েছে। এগুলোর জন্য কিন্তু এত কিছু হয় নাই। নতুন একটা বাংলাদেশ তৈরি হবে যেখানে সবাই নিরাপদ থাকবে, সেখানে ধর্ম বর্ণ এগুলার ভিত্তিতে আসলে কোনো মানুষকে বিচার করা হবে না। এটা আমার মনে হয় যে আমরা যারা সচেতন মানুষ আছি প্রত্যেকেরই দায়িত্ব এই বার্তাটা সবাই সবার জায়গা থেকে ছড়িয়ে দেওয়ার। তো অতিরঞ্জিত কোনো কিছু ভালো না থেকে ইয়াদায়া, ডিবি হারুনের আসলে কি অবস্থা? দর্শক, এই মুহূর্তে বেশ কিছু বিশ্বস্ত সূত্র বলছে সেনাবাহিনীর হাতে আটক হয়ে আছে ডিবি হারুন। নিরাপত্তার খাতিরে এই মুহূর্তে তাকে জনসম্মুখে আনা হচ্ছে না। কারণ কি, যে তার যে ভূমিকা ছিল বিশেষ করে বাংলাদেশ পুলিশের মধ্যে, হাতে গোনা আমরা যদি দেখি ফ্রন্ট লাইনে 10-15 জন কর্মকর্তা যারা ছিল, লাইক বেনজির, হারুন অথবা ডিএমপির যেই বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছে, অনেকে দেশ ছেড়ে দিয়েছে, কেউ বা বাসা বাড়িতে পালাইছে। কিন্তু ডিবি হারুন এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা যাওয়ার জন্য টিকিট কাটছিলেন, বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে ফ্লাইট ওঠানামা কিন্তু সরকার আপনারা আবার চালু করে দিয়েছে। সো যারা দেশে যাওয়ার তারা যেতে পারবেন। কিন্তু দেশ থেকে যারা বের হওয়ার জন্য পায়তারা করছিলেন, এদের মধ্যে এই ডিবি হারুনের মতন যারা আছেন তারা কিন্তু নজরদারিতে পড়ে গেছেন। সেনাবাহিনীর একটা টিম ডিবি হারুনকে বাংলাদেশ ত্যাগ করতে দেয়নি। তাকে এই মুহূর্তে সেনাবাহিনীর হেফাজতেই নাকি রাখা হয়েছে, এমনটাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনছি। এখনো গণমাধ্যম থেকে অথেন্টিক ওয়েতে নিউজটা আসে নাই, তবে এটা 100% সত্য, এটা বোঝাই যাচ্ছে। এছাড়াও পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের যারা ধরেন মানে রাষ্ট্র এবং রাজনৈতিক সরকারকে একত্রিত করে ফেলেছিলেন, তাদের মধ্যে অনেকের মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, আর বিশেষ করে অনেকেই নগদ টাকা টোকা ব্যাংক থেকে গত কয়েকদিন যাবৎ আমরা হয়তো বুঝতেছিলাম না কি হচ্ছে, বাট তাদের মধ্যে কিন্তু একটা বার্তা চলে আসছিল যে সরকার পতন হতে পারে। সো অনেক জায়গা থেকে তারা ব্যাংক থেকে টাকা টোকা তুইলা আপনার মানে ঘরের মধ্যে কিন্তু লোড করে ফেলছিল। তো এই সকল টাকা টোকা নিয়ে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে পলাইছে, কেউ বা অফিস আদালত থেকে বের হইয়া সীমান্ত দিয়া ভারতে ঢুকার চেষ্টা করছে। তো নানান ধরনের অ্যাক্টিভিটিস এই মুহূর্তে আছে। আর ডিএমপির ঊর্ধ্বতন বেশ কয়েকজন যারা পুলিশের কর্মকর্তা আছেন, তারাও কিন্তু নজরদারিতে আছেন তাদের সহকর্মীদের মধ্যেই। কারণ পুলিশের মধ্যেও আমরা সবসময় বলছি সব পুলিশ খারাপ না। এখন চাকরি বাছাইতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম উপরের মহলের অর্ডারকে ফলো করতে হয়েছে ইচ্ছার বিরুদ্ধে। তো তারা কিন্তু এখন যারা এরকম লুটপাটকারী পুলিশ সদস্যরা ছিল, যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে অথবা রাজনৈতিক পারপাসকে সার্ভ করতে গিয়া কোনো একজন মানুষের উপর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি। তবে ঊর্ধ্বতন যেসব মাস্টারমাইন্ড প্লেয়াররা আছেন তারা কিন্তু সবাই নজরদারিতে। আমি আমার ভিডিও শেষ অংশে আবারও একটা কথা বলতে চাই, দেখেন, সহিংসতা কখনোই কোনো সলিউশন না। একটা নতুন সূর্য যেটা উদিত হয়েছে, সেই সূর্যটার আলোতে প্রত্যেককে ফিল করতে হবে নিরাপদ। যেই সকল পুলিশ অন্যায় করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। থানা জ্বালাই দেওয়া এটা কোনো সলিউশন না, কারণ এই থানা আপনার আবার নিরাপত্তার জায়গা। এখন সাময়িক এগুলো হচ্ছে, যারা অতি উৎসাহী হইয়া থানাতে আক্রমণ করতেছেন, থানাগুলো জ্বালাই দিচ্ছেন। গত 2 দিন আগ পর্যন্ত বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়েছে, সেটারে অনেকেই সমর্থন করছি আমরা যে ফাইন। কিন্তু আজকে থেকে এখন এই পুলিশ লাইনে ঢুকা, পুলিশের মানে জিনিসপত্র লুটপাট করা, রাষ্ট্রীয় অস্ত্র লুটপাট করা, এগুলো কিন্তু ভালো না। কারাগার ভাইঙা সেখান থেকে যাদেরকে আপনারা মুক্ত করে দিচ্ছেন, বিশেষ করে সবাই তো আর রাজনৈতিক বন্দী না। আমরা দেখছি গতকালকেই বঙ্গভবন থেকে ঘোষণা আসছে যে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে যারা রাজনৈতিক বন্দী আছেন, মিথ্যা মামলার বন্দী আছেন, তাদেরকে কিন্তু আপনার মুক্ত করার ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা দাগি
এখানে অনেক আসামি আছে। একটা কারাগারে তো শুধুমাত্র রাজনৈতিক বন্দী আছে তা না, সেখানে অনেক ধরনের টেরোরিস্ট আছে, তারপর আছে ধর্ষণকারী আছে, অথবা হত্যাকারী আছে, মার্ডারার আছে। এরা কিন্তু ভাই এই সুযোগের দেশে বের হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই আপনার এই দেশকে আবারও কিন্তু অস্থিতিশীল করার জন্য এনাফ। সুতরাং কোনো কারাগারে হাত দেওয়া, কোনো পুলিশ লাইনের, কোনো থানা, কোনো পুলিশ ফাঁড়ি, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, কারণ এগুলো আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে। যেই সকল পুলিশরা অন্যায় করছে তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না, বিভাগীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সহিংসতার বিপরীতে সহিংসতা, এটা কখনোই দেখেন এটাকে সাপোর্ট করার বা বাহবা দেওয়ার সুযোগ নাই, যে যাই বলেন। কারণ এগুলার জন্য তো আর এতগুলা মায়ের প্রাণ মানে বুক খালি হয় নাই। যারা জুলুম ছিল, যারা অন্যায়কারী ছিল, এরা ভয়ে দেশ ছেড়া পালাইছে। আর যারা দেশ ছেড়া পালাইতে পারে নাই, এদের প্রত্যেককে আইনের সুশাসন জরুরি, এটা মনে রাখেন। আমার একজন মার্ডার করছে, আমার ভাইরে মার্ডার করছে, আমি যে তারে মার্ডার করে ফেললাম, তাহলে কিন্তু আইন এস্টাবলিশ হবে না। কালকে তার ছেলে আবার আমারে মার্ডার করবে, অথবা আমার ছেলে তারে মার্ডার করবে। এই খেলাটাই কিন্তু বাংলাদেশে বিগত 53 বছর ঘটছে। আজকে যেই জায়গা থেকে শুরুয়াত হচ্ছে, সেই জায়গা থেকে আমরা মনে করি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু, থানাতে কোনো রাজনৈতিক সরকার যেই আসুক, আজকে আবারও একটা নতুন সরকার আসবে, সেই সরকারের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার সুযোগ নাই। পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। থানা পুলিশ হতে হবে জনগণের আস্থার জায়গা, নিরাপত্তার জায়গা। নানান ধরনের ব্যবসা বাণিজ্য ইদানিং আমরা দেখেছি গত 15 বছর এই বাংলাদেশে হয়েছে, এর আগেও হয়েছে। এই জিনিসগুলা বন্ধ করে নতুন একটা সিস্টেম চালু করতে হবে। সেই সিস্টেম চালু করতে না পারলে আবারও হয়তো 5 বছর 10 বছর পরে জনগণ এই দৃশ্য দেখবে। এগুলা কোনোভাবেই কিন্তু কাম্য না। সহিংসতার জবাব সহিংসতায় দিলে সেটার জন্য এত আন্দোলনের দরকার ছিল না। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার বাড়ির পাশে একজন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তার বাড়ির নিরাপত্তা, তার ঘরের নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তা, তার ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আর আওয়ামী লীগের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতাকে পুঁজি করে জুলুম করছে, নির্যাতন করছে, সারা বাংলাদেশ কিন্তু দেখছে। মানুষ ডাইরেক্ট জ্বালাইয়া পোড়াইয়া ভাই রাস্তার মধ্যে ঝুলাই রাখছে। এটা মানুষের ক্রোশ, আক্রোধ। যদিও এটা ঠিক না, কিন্তু এগুলা হচ্ছে। কিন্তু এর বাইরে যেগুলো হচ্ছে, আপনি কারোর মার্কেট লুট করে ফেলতেছেন। আমার পেজে শত শত মেসেজ, বিএনপি করছেন এমন শত শত মানুষের মেসেজ যে ভাই একটু আমার কথাটা বলেন। দেখেন আমি কতজনের কথা বলবো। আমার জায়গা থেকে আমি বরাবরই যেটা চাইছি, আমার পেজে শত শত মেসেজ কালকে রাত্রে থেকে যে ভাই আমরা তো কেউ সাধারণ ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা কেউ বিএনপির কর্মী ছিলাম, বিএনপির লোক ছিলাম, তো এই যে আমজনতা ছিলাম, হিন্দু ছিলাম। দেখেন আমাদের কাছে সবসময় অনেক ধরনের মেসেজ আসে। তো আমি তো পার্সোনালি সবার কথা বলা সম্ভব না, তবে এতটুকু আমি বলি আমার জায়গা থেকে অলওয়েজ আমি অন্যায়ের বিরুদ্ধে যতটুকু পারছি কথা বলছি, এখনও বলবো। নতুন যেই সরকার আসে সেই সরকার নিয়ে যদি দুর্নীতি করে, লুটপাট করে, এই ধরনের ক্ষমতার অপব্যবহার করে, সেইটা আমাদেরকে বলতে হবে। এটা বলাটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ আমরা যারা প্রবাসীরা আছি, আমরা এইসব দেশে উন্নত জীবন দেখি, এইখানে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা দেখি না। এই দেশগুলোতে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তো বাংলাদেশকে আগামী দিনে বিনির্মাণ করতে গেলে সেখানে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক, তাদের মাথায় একটা মেসেজ থাকতে হবে যে অসম্ভব একটা সিদ্ধান্ত ছিল যে কোথাও না কোথাও হয়তো সরকারের পতন আসলে ঘটানো সম্ভব কিনা। যাই হোক, ফাইনালি আবারও বলি, কোনো ধরনের সহিংসতা, কোনো লুটপাট, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাত দেওয়া, কোনো ব্যক্তি সম্পত্তিতেও আপনি হাত দিতে পারেন না। কারণ যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে মানুষ কাজ করে, আপনি একটা প্রতিষ্ঠান ভাঙা দিচ্ছেন, একটা বিল্ডিং জ্বালাই দিচ্ছেন, একটা পুলিশ ফাঁড়ি জ্বালাই দিচ্ছেন, এটা কিন্তু ভাই সঠিক না। এই সিচুয়েশন থাকবে না। আজকে যে কাজগুলো করা হচ্ছে, পুলিশের মধ্যে আরেকটা বিক্ষোভ তৈরি হবে, এটা মাথায় রাখেন। সাময়িকভাবে তারা হয়তো একটা আচরণ করবে, কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু বাটে ফেলানোর সুযোগ আবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিছু বেসিক কথা বলেছে, এবং সবচেয়ে বেসিক হলেও এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কে হবেন প্রধান উপদেষ্টা। আমরা জানি এর মধ্যে তারা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছেন, এবং তারা জানিয়েছেন আরও কারা কারা উপদেষ্টা কমিটিতে থাকবেন সেই নামও তারা প্রস্তাব করতে যাচ্ছেন সহসাই। আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সেটা আমাদের সামনে আসেনি। আমরা চাই, আমি গতকাল পরিস্থিতিকে বিশ্লেষণ করে আজ সকালে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে বলেছিলাম খুব দ্রুত বাংলাদেশে একটা সরকার গঠিত হওয়া দরকার। আমি আশা করি আজ যত দ্রুত সম্ভব সরকারটা গঠিত হবে। এটা হতেই হবে, খুব বেশি দেরি হয়ে গেছে। এখন প্রতিটা সেকেন্ডের ভ্যালু অনেক বেশি। তারা যখন ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছেন, তারপর আমরা খবর পেলাম ডক্টর ইউনূস তাদের দেয়া যে প্রস্তাব সেটা গ্রহণ করেছেন। এই তথ্যটা দেখার পর আমি হাফ ছেড়ে বেঁচেছি, কারণ তারাও যখন তাদের বক্তৃতা করছে সেখানে তারা জানিয়েছে তারা আলোচনা করেছে, এবং ডক্টর ইউনূস সেই কথাটা, তাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছেন। ডক্টর ইউনূস খুবই ব্যস্ত ব্যক্তি, এবং এর আগে একবার তারকে তত্ত্বাবধায়কের এরকম একটা দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেটা অ্যাগ্রি করেননি। আমি 1/11 কথা বলছি। তারপর এমনি একটা রাজনৈতিক দল তৈরি করতে যান, এবং সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। একরকম সবকিছু মিলে রাজনীতি বা ক্ষমতায় যাওয়ার প্রতি তার এক ধরনের বীতশ্রদ্ধা থাকতে পারে, কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূস রাজি হয়েছেন। আমি আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাই। খুবই জরুরি একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার কিছু বয়সও হয়েছে, কিন্তু আমি তাকে খুবই ফিট অবস্থায় দেখি, এবং আমি বিশ্বাস করি এই দেশকে খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য যথেষ্ট শারীরিক, মানসিক, ওনার অন্যান্য সক্ষমতা তো আছেই, শারীরিক মানসিক সক্ষমতাও খুব ভালোভাবে আছে।
আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে তারা যা যা করছে, আমি অনেকবার বলেছি যে তারা চমৎকার সব সিদ্ধান্ত নিচ্ছে। এই যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া একটা অসাধারণ সিদ্ধান্ত। কারণ আমরা ডক্টর ইউনূসের কথা চিন্তা করি, বা কোন সময়টা এখন বাংলাদেশ এখন এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছে যে সময়টা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সংঘাতের মধ্যে গেছে, কখনো মডারেট কখনো স্মল, কিন্তু মিড জুলাই থেকে এই সরকারকে পতন করানোর জন্য মারাত্মক সংঘাতের মধ্য দিয়ে দেশকে যেতে হয়েছে। ফলে দেশের মানুষের সামনে এমন একজন মানুষ থাকা দরকার যিনি সবার ঐক্যের প্রতীক হবেন। ডক্টর ইউনূস এই জায়গাটা খুব চমৎকারভাবে পূর্ণ করতে পারেন বলে আমি বিশ্বাস করি। কেউ কেউ কখনো কখনো তার এক ধরনের, তার বিরুদ্ধে মেজর কিছু নাই, এক ধরনের অভিমান আছে, এটা অভিযোগ না, অভিমান আছে। সেটা হলো তিনি জাতীয় প্রয়োজনে কখনো কখনো ঠিক সেরকম অবস্থান নেন নাই, কিন্তু আমরা তাকে গত বেশ কিছুদিন থেকে খুবই ভোকাল দেখতে পাচ্ছি। এছাড়া ওই যারা একটু অভিমান আছে, এছাড়া সব মানুষ তাকে সমর্থন করবেন। সুতরাং মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারবেন। দেশে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ঐক্য ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, তার আন্তর্জাতিক সংশ্লিষ্টতা, আন্তর্জাতিক কানেকশন, তিনি এতটাই কানেক্টেড আছেন, এতটাই রেসপেক্টেড আছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে, তিনি সেটাকে ব্যবহার করে দেশের কাজে ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিনের কথা বলা হয়েছিল, সরকার বিশেষ করে হাসিনা সরকার তার সাথে শত্রুতাই করে গিয়েছিল দীর্ঘদিন থেকে, তারা চাইলে তাকে ব্যবহার করতে পারত ভালোভাবে দেশের পক্ষে। ডক্টর ইউনূস সেটা পারবেন, আমরা খুব ভালো মতো জানি। আমরা প্রায় নোবেল লরিয়েট বলি, কিন্তু ডক্টর ইউনূস শুধু নোবেল লরিয়েট কথাটা এরকম না, বা উনি আমেরিকার সর্বোচ্চ 2টো বেসামরিক খেতাব পাওয়া এসবও না। সাধারণ মানুষ তো বটেই, পৃথিবীর তাবৎ পাওয়ারফুল মানুষজন, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে পলিটিশিয়ানস, তারপরে পার্লামেন্ট মেম্বার্স, বড় বড় বিজনেস পিপল, তার সাথে যেভাবে কানেক্টেড, তাকে যেভাবে রেসপেক্ট করেন, তার সাথে দেখা করার জন্য যেভাবে বসে থাকেন, ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য সেগুলো এবার ব্যবহার করবেন। এই দায়িত্বে আসার পর সেটা দেশের জন্য খুব বড় কাজ হবে, বিশেষ করে এমন একটা সময় যখন আমরা চরম অর্থনৈতিক সংকটে আছি। শেখ হাসিনা তার নিজের চোর ডাকাত সবাইকে নিয়ে এই দেশটাকে যেভাবে ফোকলা করে দিয়ে গেছে, অর্থনীতি যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এই সময় আন্তর্জাতিক সাহায্যগুলো আমাদের অনেক বেশি দরকার। শুধু অর্থনীতি না, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই গড়ে তুলতে হয়, মানে আমাদের আরও কত চ্যালেঞ্জ আছে। প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক পরিচিতি, আন্তর্জাতিক কানেকশন চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন। ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ। ভেঙে পড়া অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার জন্য অর্থনীতিবিদ থাকতে হবে তা না, কারণ অর্থনীতির দায়িত্বে একজন ভালো অর্থনীতিবিদ থাকলেই হতে পারে, কিন্তু যখন প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ, তখন এই ব্যাপারগুলো দেখাশোনা করা তার জন্য অনেক ভালো হবে। সুতরাং এই অর্থনীতি সংকটময় সময়ে ডক্টর ইউনূসের আশাও অসাধারণ একটা সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি। সব কিছু যদি একত্র করি, মানে বাংলাদেশের ইতিহাসে বলা হয় হাসিনা এই ব্যাপারটা নিয়েই খুব ক্ষুব্ধ ছিল, তার ভাল লাগতো না। এই মুহূর্তে তো বটেই, মানে ডক্টর ইউনূসের পরিচিতির কাছে শেখ হাসিনার পরিচিতি কিছুই না, কিন্তু সম্ভবত সবচেয়ে পরিচিত বাঙালি কে? বাংলাদেশি, আই বেটার সে, বাঙালি বললে অন্যরা ঢুকে যায়। সবচেয়ে পরিচিত বাংলাদেশি কে পৃথিবীতে? সেই নামে এখন না, ইভেন ডক্টর ইউনূস যখন চলেও যাবেন পৃথিবী থেকে, তখনও নিশ্চিতভাবে এটা ডক্টর ইউনূসের নাম হবে। শেখ হাসিনার খুব খারাপ লাগতো তার বাবাকে ঢেকে দিচ্ছে ডক্টর ইউনূসের ছায়া। যাই হোক, এই ভদ্রলোক, এই মানুষটা যখন আমাদের এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন, আমরা যেন তার পেছনে খুব শক্তভাবে দাঁড়াই। এবং একটা মানুষ যে সব কাজ খুব চমৎকার করবেন, সব কিছু খুব সঠিক করবেন, নট নেসেসারিলি। সব কিছু বলার পরও, এত বড় একজন মানুষ, তারপরও বলার পরও উনি মানুষ কিন্তু। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে তার প্রতি আমরা বক্তব্য দেবো, তাকে আমরা আমাদের বক্তব্য বলবো, তাকে আমরা আমাদের কথা শোনানোর চেষ্টা করব, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়, কি করলে ভুল হয়, ভুল করতে গেলে সেটা শুধরে দেওয়ার জন্য সরগোল, সেটা আমরা চালিয়ে যাব। কিন্তু আমরা তার পাশে আছি, তার পেছনে আছি, যেভাবে পারি তাকে যেন কাজটা সুন্দরভাবে করতে দেই, শক্তি যোগাই, এবং তার পেছনে আমরা যেন। একটা কথা বারবার বলতো জনগণ বা বিএনপি বা বাকিরা, যে পালাবার রাস্তা খুঁজে পাবে না। তো সেই পালাবার রাস্তা কিন্তু আজকে আসলে অনেকে খুঁজে পাচ্ছেন না, অনেকে অলরেডি পালাই গেছেন পরিস্থিতি কারফিউ দিয়া। তবে এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে অনেক এমপি মন্ত্রী কিন্তু ভাই দেশ ত্যাগ করতে পারে নাই, বড়ই বিপদে আছে। এর মধ্যে খুবই আলোচিত যে ক্যারেক্টারগুলা দিন শেষে জনগণের সামনে আসছিল বা বিভিন্ন সময় মানে বিভিন্ন ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য রেখা বিপদটা নিজের কপালে আজকের দিনে হয়তো ডাইকা আনছে, এখন বাড়িতে বাড়িতে ঘুরতেছে, এম্বাসির মধ্যে ঘুরতেছে। আমি তাদের নামগুলো, পরিচয়গুলো আপনাদেরকে দিচ্ছি। তবে খুবই আলোচিত যারা আছেন, আমাদের আইসিটি পলক ভাই, পাশাপাশি কি বলা হয় যে এই শিক্ষামন্ত্রী নওফেল, বড় বেয়াদব, তার শাস্তি হওয়া জরুরি, শিক্ষাটাকে ধ্বংস করে দিছে। পাশাপাশি আরাফাত কথায় কথায় বলছিল 3 দিনে নাকি মানে কন্ট্রোল করে ফেলবে, তো আজকে আরাফাতও এখন মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতেছে, বেসমেন্টে সম্ভবত লুকে আছে, আমি দেখছি কোথায় আছে। আর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, এর পাশাপাশি অনেক নেতা এই মুহূর্তে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু এখন আর পালাইতে পারছে না। দর্শক, কয়েকজন মন্ত্রী জুলাইয়েই ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়েছেন। পরে বই পরিস্থিতি বিবেচনায় অনেক আবার দেশে ফিরলেও অনেকে আবার ফিরেননি। আমরা দেখছি যে রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা
EK586 নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন। আর এরপরেই আমরা দেখলাম যে শেষ মুহূর্তে হাসান মাহমুদ তিনি কিন্তু আপনার দেশ ত্যাগ করতে পারেন নাই, এতটুকু তথ্য বলছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তারপর নওফেল, এরা সবাই দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে। বিশেষ করে গতকালকে পর্যন্ত শিক্ষামন্ত্রী নওফেল তার বনানীর বাসায় অবস্থান করছিল। সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, মুঠোফোন বন্ধ। এছাড়াও এই মুহূর্তে আপনার এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকেই বিশেষ প্রটোকল চেয়ে আমাদের ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দিয়েছিল। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেইকের সহকারী পরিচালক বলছেন যে এই মুহূর্তে দেশ ছাড়ার জন্য অনেক আওয়ামী লীগের ঊর্ধ্বতন প্রশাসনেরও, ঊর্ধ্বতন পুলিশেরও অনেক ঊর্ধ্বতন নেতা, এমপি বা কর্মকর্তারা তারা কিন্তু প্রটোকল চায় রাখছে। তবে এখন পর্যন্ত শতভাগ শিওর হওয়া যায় নাই যে এরা আসলে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে নাকি যায় নাই। তবে এই মুহূর্তে বিভিন্ন দূতাবাসের কাছে আশ্রয় প্রার্থনা করছে আপনার এই মুহূর্তে দেশে যারা পলাতক আছেন। আর দূতাবাসগুলো তাদের ডাকে কিন্তু সাড়া দিচ্ছে না, কারণ পৃথিবীর যে কোনো রাষ্ট্র তারা একটা সিস্টেম ফলো করে, ক্ষমতার সাথে যারা কানেক্টেড তাদেরকেই প্রটোকল দেয়। এখন ভারতীয় সীমান্ত দিয়ে অনেক মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম, পাশাপাশি জনগণ আপনার এই ধরনের তথ্য কিন্তু আমাদের পেজে দিচ্ছে যে ভাই অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। তবে অনেকে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন, আওয়ামী লীগের অনেকেও। তারা কারা? যারা এই পথটাকে ব্যবহার করে মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই। প্রকৃতির একটা সিস্টেম আছে ভাই। আমরা আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমি এই একটা বিশেষ বার্তা দিতে চাই, আমাদের অনেকগুলা থানাতে আগুন দেওয়া হচ্ছে, অনেকগুলা থানায় ঢুইকা আপনার সাধারণ পুলিশ তাদেরকেও মেরে ফেলা হচ্ছে। এরা কারা? যেই সকল পুলিশ সদস্যরা, আমি আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত আমি বলছিলাম, যেই সকল পুলিশ সদস্যরা অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, জনগণের বুকে গুলি চালিয়েছে, রাজনৈতিক পারপাসকে বাস্তবায়ন করতে গিয়া হয়রানি করেছে, তাদের বিচার শতভাগ হওয়া উচিত। কিন্তু এই বিচারটাকে আপনি এস্টাবলিশ করতে গিয়ে গতকালকে সারা বাংলাদেশে কারাগার ভেঙে যে কয়েদিরা পালাই গেছে, ভাই পালানোর দরকার কি? আজকে 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে যারা রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা খাইছে, বিএনপি, জামাত যারাই আছে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে। কিন্তু কারাগারে কি শুধু রাজনৈতিক বন্দী ছিল? সেখানে দুর্দর্শ সন্ত্রাসীরও কিন্তু অনেকে ছিল। এরা সবাই পালাই গেছে পুলিশের কারাগারের অস্ত্র লুট করে। এরা কিন্তু এই দেশের মধ্যে এখন ঘুরছে। এটা কিন্তু খুবই খারাপ, এটা মনে রাখেন। যে লুটপাট নানান জায়গায় ঘটছে, এগুলো কারা করছে? সাধারণ ছাত্রছাত্রীরা করছে? আমার তো মনে হচ্ছে না। বিএনপি বা জামাতের রাজনৈতিক কর্মীরা করছে, তাও মনে হচ্ছে না। তাহলে এরা করছে কারা? একটা শ্রেণী, এরা কারা? আইডেন্টিফাই করা উচিত। যে সকল পুলিশ অন্যায় করেছে তাদের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। কিন্তু আপনি একটা থানায় যাচ্ছেন, থানাটা জনগণের টাকায় করা, এইখানে থাকা অস্ত্রগুলো, বুলেটগুলো জনগণের টাকা, এগুলোই তো আমরা এতদিন কথা বলছি, তাই না? এখন আপনি থানাতে গিয়া, একটা থানাতে একজন রাইটার থাকে, একজন সহকারী থাকে, একজন বিভিন্ন কাজের মানুষ থাকে, একটা ভালো পুলিশও আছে, সব পুলিশ তো খারাপ ছিল না, এটা আপনি বলার সুযোগ নাই। তো আপনি যখন গণহারে মাইরা ফেলতেছেন, ভাই এটা তো আবার সিস্টেম হইতে পারে না। এগুলো দেখার জন্য তো এত কিছু হয় নাই। নতুন শুরুটা নিরাপত্তা দিয়া হতে হবে, আইনের সুশাসন। আমি বারবার বলি, এরে হে মারছে, হে এরে মারবেন, এটা তো আইন হইতে পারে না। কালকে আপনি আবার এই যে এখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসছে, আপনি ভাই বানিয়েছেন এরকম হবে, এরকম নাও তো হইতে পারে, তখন আপনার কি হবে? আর হইলেও আওয়ামী লীগ সরকারের পতন তো একটা ইতিহাস তৈরি করে গেছে। কোনটা? জুলুম করে, নির্যাতন করে, এটার জবাব একদিন দিতে হবে। যে মন্ত্রী এমপিরা পালাই বেড়াচ্ছে, পাকনা পাকনা কথা কইতো, তো এখন তো এদেরকে দেখেও শিক্ষা নেন। আইন নিজের হাতে কেউ তুলে নেওয়া যাবে না। আমি আপনি যতই পুলিশের সমালোচনা করি, যারা খারাপ তাদের সমালোচনা করবো, কিন্তু আমি আপনি বিপদে পড়লে আমরা কিন্তু প্রথম ফোনটা থানাতেই দেই, তাই না? নিরাপত্তা আপনাকে কে দিবে? পুলিশ দিবে। এটা কিন্তু কোনোভাবেই উচিত না। তো যারা দেশে আছে তাদের বিচার রাষ্ট্রীয় আইনে, কি পরিমাণ লুটপাট করছে, কে কোন সেক্টরে খাইছে, এগুলো আস্তে আস্তে বের হবে। তো সবাই, প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।